সো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলেজ কথা। সো এর আগের দিন আমরা 2022 সালের পিওয়াই কিউ আমরা অলরেডি আপলোড করে ফেলেছি, যেখানে আমরা কি করেছিলাম না, এইউইটি পরীক্ষার বিএসসি নার্সিংয়ের 2022 সালে যে ফিজিক্সের পিওয়াই কিউটা ছিল সেটা আমরা অলরেডি আপলোড করে ফেলেছি। আজকে আমরা 2023 সালেরটা দেখবো, ঠিক আছে? তো 23 সালের পিওয়াই কিউতে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে। এই কোশ্চেনগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করবো। দেখি প্রথম কোশ্চেনটা কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, হু ইনভেন্টেড এক্স রে? এক্স রশ্মির আবিষ্কারতা কে? এক্স রশ্মির আবিষ্কারতা হচ্ছে উইলিয়াম রন্টজেন। এক্স রশ্মির আবিষ্কারতা কি? এক্স রশ্মির আবিষ্কারতা হচ্ছে উইলিয়াম রন্টজেন, ঠিক আছে? মাইকেল ফ্যারাডে কি করেন? মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকত্ব আবিষ্কার করেন, ঠিক আছে? ম্যারি কুরি কি করেন? ম্যারি কুরি রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ আবিষ্কার করেছেন ম্যারি কুরি। আর হেনরি ব্যাগালেল কি করেছে? হেনরি ব্যাগালেল হচ্ছে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে, একটি বৈদ্যুতিক হিটার 2 সেকেন্ডে 200 জুল কার্য করে। বর্তনীতে তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার হলে বৈদ্যুতিক হিটারের রোধতা নির্ণয় করতে বলেছে। বৈদ্যুতিক হিটারে কি নির্ণয় করতে বলেছে? রোধতা নির্ণয় করতে বলেছে। সো দেখি আমরা অঙ্কটা খুব ইজি ওয়েতে একটু করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, বৈদ্যুতিক হিটারের রোধতা আমাকে বার করতে বলেছে। তো কি কি দেওয়া আছে আমার কাছে? ওয়ার্ক ডান, ডাব্লুটা দেওয়া আছে। ডাব্লুটা কত দেওয়া আছে? ডাব্লুটা দেওয়া আছে 200 জুল, ঠিক আছে? ডাব্লুটা দেওয়া আছে 200 জুল। টাইম টিটা আমার কাছে দেওয়া আছে, টিটা দেওয়া আছে 2 সেকেন্ড। কারেন্ট আইটা দেওয়া আছে, আইটা দেওয়া আছে কত? আইটা দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমরা প্রথমে এখানে পাওয়ারটা বার করে ফেলি। কি বার করবো? পাওয়ারটা। তাহলে পাওয়ার পি সমান সমান কি জানি? পাওয়ার সমান সমান কি? কৃতকার্য বাই সময়। পি সমান সমান ডাব্লু বাই টি। তাহলে পাওয়ারটা যখন আমি বার করবো, তাহলে পি ইজ ইকুয়াল টু ডাব্লু মানে কত? 200/টি মানে 2 সমান সমান কত হচ্ছে? পাওয়ারটা বাড়ে যাচ্ছে আমার 100 ওয়াট। পাওয়ারটা কত বার হচ্ছে? 100 ওয়াট। তাহলে পাওয়ার আমরা বার করে ফেললাম। এবার পাওয়ারের সঙ্গে রেজিস্ট্যান্সের আমরা এখানে সূত্র জানি। কি জানি? যে পাওয়ারের সঙ্গে রেজিস্ট্যান্স পি এন্ড আর, এটার একটা রিলেশন হয়। কি রিলেশন হয়? পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার আর, তাহলে পি এর মানটা কত? তাহলে আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি আই স্কোয়ার বাই পি, তাই না? সরি, আই স্কোয়ার বাই কেন, আর ইজ ইকুয়াল লিখতে পারি পি বাই আই স্কোয়ার। তাহলে পি এর মানটা কত? পি এর মানটা বাড়া গেল আমার 100 ওয়াট। আই এর মানটা কত? আই এর মানটা হচ্ছে 2, 2 এর স্কোয়ার মানে 4, 4 25 125। তাহলে রেজিস্ট্যান্স কত বাড়ালো? 8টা বাড়ালো আমার কাছে 25 ওহম। 8টা 25 ওহম। দেখো অপশনে 25 ওহম আছে কিনা। অপশনে 25 ওহম আছে, অপশন নাম্বার ডি। গেল। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে, শূন্যতার সাপেক্ষে হীরার প্রতিসরাঙ্ক 2.5। শূন্যতার সাপেক্ষে হীরার প্রতিসরাঙ্ক 2.5 হলে হীরার মধ্যে আলোর গতিবেগ কত? হীরার মধ্যে আলোর গতিবেগ কত? এটা ক্লাস 10 এর অঙ্ক এগুলা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 3 কি করে করব? দেখো আমরা সূত্র কি জানি? মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। আমাকে এখানে হীরার প্রতিসরাঙ্ক দেওয়া আছে, মানে মিউ এর মানটা বলা আছে। মিউ এর মানটা কত বলা আছে? 2.5, ঠিক আছে? সি কি? সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটা আমরা সবাই জানি কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই না? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড আমরা সবাই জানি। বেশ, তাহলে এই মানটা, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি বসাতে পারি? তাহলে ভি ইজ ইকুয়াল টু কি বসাতে পারি? তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে? ভি ইজ ইকুয়াল টু হবে সি বাই মিউ। তাহলে ভি ইজ ইকুয়াল টু সি। সি এর মানটা কত হচ্ছে? 3 × 10⁸ মিউ এর মানটা ভি মিউ এর মান কত? 2.5, তাই না? তাহলে 3 × 2.5 তাহলে কত হচ্ছে? এটা 1.2 × 10⁸ মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর কত? 1.2। 1.2 কোথায় যাই? যে 1.2। চলো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, at what angle should the vector a vector plus b vector and a vector minus b vector act so that their resultant will be root over of 3a square plus b square?
ঠিক আছে, আমার কাছে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, কত অ্যাঙ্গেল হলে তাদের রেজাল্টেন্টটা কত হবে, রেজাল্টেন্টটা এত হবে। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টরটা দেওয়া আছে আমার কাছে, বেশ না দুখানা ভেক্টর দেওয়া আছে, এই এ প্লাস বি ভেক্টর অ্যান্ড এ মাইনাস বি ভেক্টর, আর তাদের রেজাল্টেন্টটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তাহলে কি করে করব, তাহলে আমরা এখানে ধরে নেব যে পি ইজ ইকুয়াল টু, যে লেট পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে, আর কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, এই দুখানা জিনিস আমরা ধরে নেব। আর রেজাল্টেন্টের সূত্র আমি কি জানি, রেজাল্টেন্টের সূত্র আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, রেজাল্টেন্টের সূত্র আমরা জানি, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে আমরা এখানে পি এর স্কোয়ারটা বার করে নেব, পি স্কোয়ার বার করে নেব, পি স্কোয়ার সমান সমান এই যে পি, এটার স্কোয়ার করে দেবো, তাহলে এ পি স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কত বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, তাই তো? আর কিউ স্কোয়ার মানে কত, কিউ স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, সেটার মানে কত, এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে আমি বি স্কোয়ারের মান আমি পেয়ে গেলাম, এই দুটোকে আমি যোগ করে দেবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করে দেবো, কেন, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রেজাল্টেন্ট আছে, এটা এই ইকুয়েশনের মানটা বসাবো, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান কি হবে, তাহলে এই দুটোকে যদি যোগ করি আমি, এই দুটোকে যদি যোগ করি, তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে জাস্ট দুটোকে আমি যোগ করে দেবো, ঠিক আছে, দুটোকে আমি যোগ করে দেবো, তাহলে যোগ করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস টু এ বি, ঠিক আছে, প্লাস প্লাস করতে হবে, তাহলে এটা প্লাস হবে প্লাস বি স্কোয়ার, তাহলে এ টু এ বি কেটে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটোকে যোগ করে দেখবে এটা ইকুয়েশন পেয়ে যাবে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা পি স্কোয়ার আর কিউ স্কোয়ারটা যোগ করে পেয়ে গেলাম। এবার আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আমরা পেয়ে গেলাম, এটার ভ্যালু পেয়ে গেছি, পি কিউর ভ্যালুটা বার করতে হবে। তাহলে পি আর কিউ এর ভ্যালুটা যদি বার করি, পি আর কিউ এর ভ্যালুটা কি করে বার করবো, দেখো এখানে আমরা বার করে নিচ্ছি পি আর কিউ এর ভ্যালুটা, এই ফাঁকা জায়গাটাতে পি আর কিউ এর ভ্যালুটা বার করছি, তাহলে পি ইন্টু কিউ বার করছি, ঠিক আছে। তাহলে পি এর মান কত আছে, পি এর মান আছে আমার এ প্লাস বি, ঠিক আছে, কিউ এর মান আছে আমার এ মাইনাস বি, এই দুটোকে গুণ করে দিলে কত পাবো আমি, এই দুটোকে যদি আমি গুণ করে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমি পি ইন্টু কিউ এই দুখানাও পেয়ে গেলাম, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারও পেয়ে গেলাম আমি, ঠিক আছে। আর প্রশ্ন অনুযায়ী, অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু কোশ্চেনে মান আমার কাছে একখানা জিনিস বলা আছে, কি বলা আছে, কোশ্চেনের রেজাল্টেন্ট আরটা বলা আছে কত, রেজাল্টেন্টটা বলা আছে রুট ওভার অফ থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার অফ থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এদিক ওদিক দুদিকে যদি আমি স্কোয়ার নিয়ে নিই, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা প্রথম ইকুয়েশন থেকে পেলাম আমি, ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে এটা। তাহলে একবার রেজাল্টেন্ট আমি জানি এটা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, আরেকবার রেজাল্টেন্ট ইজ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি জানতে পারলাম, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে দেবো, দুটো ইকুয়েশনকে যদি ইকুয়েট করি তাহলে আর স্কোয়ার স্কোয়ার চলে যাবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু এই পার্টটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে, তাহলে কি লিখতে পারি, তাহলে ইকুয়েশনটাকে আমি লিখতে পারি যে থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি ওই যে ইকুয়েশনটা যেটা ছিল ইকুয়েশন 2 এর এই ইকুয়েশনটা, কোথায় ছিল, ইকুয়েশন 2 এর এই ইকুয়েশনটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা, এটা লিখতে পারি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমি জেনে গেছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমি জেনে গেছি, তাহলে এটা কত পড়ে থাকছে, থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু ইন্টু পি কিউ এর মান আমি জেনে গেছি, প্লাস টু পি কিউ এর মান কি জানিয়েছি, পি কিউ এর মান জানিয়েছি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা বসিয়ে দিলাম। তাহলে জাস্ট এটাকে ইকুয়েশন দুটাকে কি করবো, সরল করবো, তাহলে কি করবো, এরকম করবো, থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস টু এ স্কোয়ার
প্লাস মাইনাসে মাইনাস 2b² cos থিটা, 2b² cos থিটা, তাহলে 2a² টোটাল 4a², তাই না, 4a²। তাহলে একদম সরলভাবে করছি, a² প্লাস b² ইজ ইকুয়াল টু 4a², ঠিক আছে, 2b² প্লাস 2b² মাইনাস 2b² প্লাস 2b² মাইনাস, তাহলে এটা কেটে যাচ্ছে, 2b² প্লাস 2b² মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে 4a² মাইনাস cos থিটা, 4a² মাইনাস কেন, সরি 4a² ইন্টু cos থিটা, মাইনাস cos থিটা কেন পড়ে যাচ্ছে, 2a² আচ্ছা 2a² cos থিটা 2b² cos থিটা, ও আচ্ছা আচ্ছা এটা ভুল হয়েছে, দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু গোলমাল হয়ে গেছে, cos থিটাটা মাল্টিপল ছিল তো। তো যাই হোক, তাহলে আমার কাছে কি পেলাম, আমি পেলাম এটা, তাহলে 2a², দেখো তাহলে কি করবো, 3a² এখানে কত আছে 2a², এখানে 2a², মানে 2 আর 2 4a², তাহলে 4a²টাকে এদিকে নিয়ে চলে গেলে কত পাবে তুমি, এদিকে নিয়ে চলে গেলে পাবে তুমি 3a², তাই না, তাহলে এদিকে নিয়ে গেলে পাচ্ছ তুমি কত, এদিকে নিয়ে গেলে পাচ্ছ তুমি 3a², তাহলে এদিকে নিয়ে গেলে পাচ্ছ, তাহলে এদিকে কত আছে, এদিকে আছে 3a², এটা 2a², এটা 2a², মানে 4a²টাকে এদিকে নিয়ে পেয়ে গেলে কত পাচ্ছ a², ঠিক আছে, তাহলে a² মাইনাস b² ইজ ইকুয়াল টু, a² মাইনাস b² ইজ ইকুয়াল টু কত পাচ্ছ তুমি, a² মাইনাস b² ইজ ইকুয়াল টু পাচ্ছ 2a² মাইনাস b², 2a² মাইনাস b² cos থিটা, 2a² মাইনাস b² cos থিটা, ঠিক আছে, তাহলে cos থিটা সমান সমান কত পাচ্ছ, তাহলে cos থিটা সমান সমান পাচ্ছ তুমি a² মাইনাস b² ডিভাইডেড বাই 2a² মাইনাস b², এটা পাচ্ছ, ঠিক আছে, তাহলে a² মাইনাস b² কেটে দিলে, তাহলে cos থিটা ইকুয়াল টু কত পাচ্ছ 1/2, cos কতর মান 1/2, থিটা যখন 60, cos 60 এর মান হচ্ছে 1/2, তাহলে থিটার মানটা কত বাড়বে, থিটার মানটা বাড়বে 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। অঙ্কটা কিন্তু জটিল অঙ্ক না, জাস্ট একটু বড়, এটাই, আর ক্যালকুলেশন খুবই সহজ, তাহলে সঠিক উত্তর কত হচ্ছে 60 ডিগ্রি। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 5, কি বলেছে, হোয়াট শুড বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেল এক্সিকিউট এক্সিকিউট, ঠিক আছে, না exerting simple harmonic motion with amplitudes a so that kinetic energy is equal to the potential energy। একদম সহজ কোশ্চেন, কি বলেছে, এই বিস্তারযুক্ত একটা সরল দরগতি সম্পূর্ণ কণা যার সরণ কত হলে তার স্থিতি শক্তি গতিশক্তির সমান হবে, সরণটা কত হলে তার স্থিতি শক্তিটা কি হবে, গতিশক্তির সমান হবে, এই হচ্ছে অঙ্ক। তাহলে মোট শক্তি কোশ্চেন নাম্বার 5, মোট শক্তি এর মানটা কত আছে, হাফ কে এ স্কোয়ার, মোট শক্তি ই হয় কত, হাফ কে x², ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্টের জন্য, তাহলে এটা লিখে দিলাম আমি হাফ কে a², যেহেতু অ্যামপ্লিটিউডটা আমার এখানে a বলেছি, অ্যামপ্লিটিউডটা আমার কাছে x থাকতো, তাহলে কি লিখতাম হাফ কে x², তাহলে হাফ কে a², মোট শক্তি এটা, ঠিক আছে। এবার বলেছি কি স্থিতিশক্তিটা কত হয়, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিটা হয় u ইজ ইকুয়াল টু কে হাফ কে x², u ইজ ইকুয়াল টু হাফ কে x², এটা হচ্ছে ওর স্থিতিশক্তি, না একটু ভুল বললাম আমি, এটা হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ কে এ স্কোয়ার অ্যামপ্লিটিউড স্কোয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে কি মানে গতিশক্তি বলতে মোট শক্তিটার কথা বলেছি, এটা হচ্ছে মোট শক্তি, আর ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট হাফ কে x², কেন, যদি স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট যদি আমার x হয় তাহলে হাফ কে x², ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। এবার কি বার করব, এবার যে জিনিসটা বার করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গতিশক্তি, তাহলে গতিশক্তিটা আমরা বার করব, গতিশক্তি গতিশক্তি কে ইজ ইকুয়াল টু কি হবে, কে হাফ কে x², তাই না, হাফ কে x², এখানে x মানে কত, এটা হবে অ্যামপ্লিটিউড স্কোয়ার, গতিশক্তিটা কি হবে অ্যামপ্লিটিউড স্কোয়ার মাইনাস কি হবে x², অ্যামপ্লিটিউড স্কোয়ার মাইনাস x², ঠিক আছে, কেন, কারণ দেখো কাইনেটিক এনার্জিটা এই যে যেটা গতিশক্তি সেটা কি বার করবো আমি, কোথায় গেল, লিখছে না কেন, বার করবো আমি মাইনাস ইউ, মাইনাস ইউ যদি করি আমি তাহলে কত পাচ্ছি, দেখো হাফ কে, তাই তো হাফ কে কমন হয়ে যাচ্ছে, তাহলে a² মাইনাস x², এই তো এটা, তাহলে কি হাফ কে ইজ ইকুয়াল টু a² মাইনাস
এক্স স্কোয়ার। তাহলে প্রশ্ন অনুযায়ী বলা আছে, প্রশ্ন অনুযায়ী আমার কি বলা আছে, কে ইজ ইকুয়াল টু ইউ, প্রশ্ন অনুযায়ী বলা আছে আমার কে ইজ ইকুয়াল টু ইউ, ঠিক আছে। অর্থাৎ সো কে ইজ ইকুয়াল টু ইউ মানে কত, কে ইজ ইকুয়াল টু ইউ যদি বসাতে পারি, সো আমি এটা লিখতে পারি, মানে কে ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে এই ব্যাপারটা, যে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 আর এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 1। তাহলে কে ইজ ইকুয়াল টু ইউ মানে কত, কে ইজ ইকুয়াল টু ইউ মানে হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কে হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফকে কেটে দাও, তাহলে এদিকের হাফকে কেটে দাও, তাহলে কত পড়েছে এ মাইনাস এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকছে কত, তাহলে এ মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এ মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্টটা বার করতে বলেছে, মানে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমি, অর এক্স স্কোয়ার লিখে দিই প্রথমে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই 2, তাই না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ বাই রুট 2, এক্স ইজ ইকুয়াল টু এ বাই কত হচ্ছে রুট 2, উভয় দিকে স্কোয়ার করে উভয় দিকে কি করে দেবো আমি, এই এক্স এর মান বার করবো শুধু এখানে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে এ বাই রুট 2। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে টু টেম্পারেচার স্কেল এ এন্ড বি আর রিলেটেড বাই এ মাইনাস 42 ডিভাইডেড বাই 110, ঠিক আছে, ইজ ইকুয়াল টু বি মাইনাস 72 ডিভাইডেড বাই 220, ঠিক আছে, at which temperature two scale have a same reading। বেশ, তাহলে অঙ্কটা কি করে করব, অঙ্কখানা করব, দুটো তাপমাত্রা স্কেলের সম্পর্ক দেওয়া আছে আমাকে, কি দেওয়া আছে, এ মাইনাস 42 ডিভাইডেড বাই 110 ইজ ইকুয়াল টু বি মাইনাস 72 ডিভাইডেড বাই 220, ঠিক আছে, কোন তাপমাত্রায় দুটো স্কেলের রিডিং সমান হবে, এটা হচ্ছে কোশ্চেন, কোন একখানা তাপমাত্রা, যে তাপমাত্রায় দুটো স্কেলের রিডিংটা কি হবে, সমান হবে। তাহলে লেটস আমি ধরে নেবো এক্স তাপমাত্রায় দুটো স্কেলের রিডিং সমান হবে, ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এক্স তাপমাত্রায় দুটো স্কেলের রিডিং আমার কাছে কি হবে, সমান হবে। তাহলে এক্স তাপমাত্রায় দুটো স্কেলের রিডিং সমান হওয়া মানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু এক্স আমি ধরে নিলাম, ঠিক আছে, দুটো স্কেল তাপমাত্রায় রিডিংটা সমান হবে। তাহলে ইকুয়েশনে আমার মানটা বসিয়ে দিই, ইকুয়েশনে যখন আমি মানটা বসাবো, ইকুয়েশনে কত ছিল, এ মাইনাস 42 মানে কত বসাবো আমি, এক্স মাইনাস 42 ডিভাইডেড বাই 110, তাই না, 110 ইজ ইকুয়াল টু কত, এক্স মাইনাস 72 ডিভাইডেড বাই কত লিখতে পারি, এক্স মাইনাস 72 ডিভাইডেড বাই 220, এটা এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেট করে নেবো, দুটো তাপমাত্রা বলেছে ইকুয়াল, তাহলে এই ইকুয়েশনটা ইকুয়াল হবে, ইকুয়াল যদি করে দিই, তাহলে এবার যদি আমি এক্স এর মানটা এখান থেকে বার করতে পারি না, তাহলে এক্স এর মানটা আমি এখান থেকে ইজিলি বার করতে পারবো, ঠিক আছে, ইজিলি আমি এখান থেকে এক্স এর মানটা বার করে দিতে পারবো। তাহলে এক্স এর মানটা কি করে বার করবো, 220 ইন্টু এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 1110 এক্স মাইনাস 72, ঠিক আছে, এক্স মাইনাস 72। তাহলে এবার কি করবো, জাস্ট 110 দিয়ে উভয় দিকে ভাগ করে দেবো, এই 110 দিয়ে উভয় দিকে যদি ভাগ করে দেবো, তাহলে এটা কত পাচ্ছি, 2x মাইনাস 42, ইকুয়েশনটাকে মানে সহজ করার জন্য, ঠিক আছে, তাহলে এটাকে 110 দিয়ে ভাগ করলে এটা 1, তাহলে কত হচ্ছে এক্স মাইনাস 72, হয়ে গেল অঙ্ক। তাহলে কি করতে পারলাম আমি, তাহলে এই হচ্ছে অঙ্ক। তাহলে কি লিখতে পারি এবার, আমি লিখতে পারি 2x মাইনাস কত, 2x মাইনাস 84, 2x মাইনাস 84 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 72, 2x মাইনাস 84 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 72। তাহলে এটাকে যখন আমি সমাধান করব, তাহলে 2x থেকে x বাদ দিলে কত হচ্ছে, 2x থেকে x বাদ দিলে x ইকুয়াল টু 72, আর এদিকে কত হচ্ছে 42, 72 মাইনাস 42 মানে কত হচ্ছে 12, x ইকুয়াল টু কত হচ্ছে 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হবে, স্কেল দুটো কি হবে, সমান রিডিং দেবে। বেশ, নেক্সট কোশ্চেন কি বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে
0°C 100 গ্রাম বরফকে এত ক্যালোরি তাপ সরবরাহ করা হলো। ভালো করে বুঝবে প্রথমে অঙ্কটা কি বলেছে। 0°C 100 গ্রাম বরফকে এত ক্যালোরি তাপ সরবরাহ করা হলো, ভালো কথা। তারপর কি বলছে, বরফ গলনের নীল তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম, এবং জলের বাষ্পভবনের নীল তাপটা বলেছে কত, 540 ক্যালোরি পার গ্রাম, এবং জলের বাষ্পভবনের নীল তাপটা বলেছে 540 ক্যালোরি পার গ্রাম। তাহলে জলের পরিমাণ ও তার উষ্ণতা যথাক্রমে কত হবে, জলের পরিমাণ ও তার উষ্ণতা যথাক্রমে কত হবে সেটা আমাকে বার করতে বলেছে। তাহলে কিরকম করি আমরা, জলের পরিমাণ ও তার উষ্ণতা বার করতে বলেছে। তাহলে 0°C উষ্ণতায় 100 গ্রাম বরফের তাপমাত্রা কত বলে দেওয়া আছে, 22,320 ক্যালোরি, এটা বলা আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখবো যে বরফ গলতে কত তাপ লাগবে। প্রথমে আমরা এটা দেখবো, বরফটা গলতে কত তাপ লাগবে সেটা আমরা প্রথমে দেখবো, ঠিক আছে। তাহলে মোট যেটা তাপ, কোশ্চেনটা ভালো করে বুঝবে। 0°C উষ্ণতায় কত, 100 গ্রাম বরফের তাপ, 100 গ্রাম বরফকে কত তাপ দেওয়া হলো, তাপটা দেওয়া আছে 22,320 ক্যালোরি তাপ দেওয়া হয়েছে, 22,320 ক্যালোরি তাপ দেওয়া হয়েছে। এবার আমরা অঙ্কটা প্রথমে বুঝবো কি, অঙ্কটা প্রথমে বুঝবে বরফ গলতে কতটা তাপ লাগবে। প্রথম বুঝবো আমরা বরফটা গলতে কতটা তাপ লাগবে, ঠিক আছে। বরফ গলতে কত তাপ লাগবে, বরফ গলতে কত তাপ লাগবে, এই কোশ্চেনটা আমরা প্রথমে বুঝবো। তাহলে বরফ গলতে কত তাপ লাগবে, Q1 ইজ ইকুয়াল টু ml, Q1 ইজ ইকুয়াল টু কত, ml। তাহলে Q1 ইজ ইকুয়াল টু m এর মানটা কত, 100 ইন্টু l এর মানটা কত বলছে, জলের l হচ্ছে কি, l হচ্ছে বরফ গলনের নীল তাপ, l হচ্ছে বরফ গলনের নীল তাপ, বরফ গলনের নীল তাপ কত হয়, 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 80 ক্যালোরি পার গ্রাম মানে কত, 100 ইন্টু 80, দ্যাট ইজ 8000 ক্যালোরি। 8000 ক্যালোরি, এটা কার, এটা হচ্ছে Q1 এর মান। কার মান, Q1 এর মান, বরফ গলনের নীল তাপটা হচ্ছে এত। তাহলে বরফটা গলতে আমার এতখানি তাপ লেগে ফেলেছে। এবার আমি কি করব, এতখানি তাপ লেগে ফেলেছে, তাহলে এই যে মোট তাপ থেকে এই তাপটাকে কি করে দেবো, মাইনাস করে দেবো। মোট তাপ থেকে ওই তাপটাকে মাইনাস করে দেবো। তাহলে এখানে অবশিষ্ট তাপটা কত, অবশিষ্ট তাপ কত, প্রথমে ছিল কত, প্রথমে ছিল 22,320 মাইনাস মাইনাস কত হচ্ছে 8,000 সমান সমান কত হচ্ছে, তাহলে 14,320, 14,320। এটা হচ্ছে কি, এটা হচ্ছে নাও নতুন যেটা তাপ, সেই তাপটা হচ্ছে এটা। এখন তাপ হচ্ছে এটা। এবার কি করব, এবার আমি করব জলটাকে 0° থেকে 100°C ফুটাবো। জলকে কি করছি, জলকে 0°C থেকে 100°C ফুটাচ্ছি। তাহলে কত তাপ লাগবে, 100°C ফুটালে কত তাপ লাগবে, Q2 ইজ ইকুয়াল টু mc ডেল্টা টি, তাই না। এম হচ্ছে কি, এম হচ্ছে মাস, কত গ্রাম জলকে ফুটাচ্ছি, 100 গ্রাম জলকে, ইন্টু সি হচ্ছে কি জলের আপেক্ষিক তাপ, কত হয় 1, ইন্টু ডেল্টা টি, কত ডিগ্রিতে নিয়ে যাচ্ছি, 100°তে নিয়ে যাচ্ছি, তাই না। তাহলে কত হচ্ছে, এটা করলে 10,000, 3টে 4টা 10,000 ক্যালোরি। কত তাপ লাগলো, 10,000 ক্যালোরি। তাহলে এই 10,000 ক্যালোরি, এখন তাহলে মোট তাপ কত, এখনো বাকি তাপ কত, তাহলে এখনো বাকি তাপ, এখন ও বাকি তাপ, এখনো বাকি তাপ কত, এখনো যেটা বাকি তাপ সেটা হচ্ছে 14,320 মাইনাস 10,000। তাহলে কত, 14,320 মাইনাস 10,000, 4,320। এখনো বাকি তাপ তাহলে কত হচ্ছে, 4,320 ক্যালোরি, 4,320 ক্যালোরি। এখনো এটা বাকি তাপ আছে, ঠিক আছে, 4,320 ক্যালোরি। তাহলে বাকি তাপটা কত থাকলো, বাকি তাপটা পড়ে থাকলো আমার 4,320 ক্যালোরি, ঠিক আছে। এবার কি করব, এই তাপে এবার কি করবে, কিছু জল বাষ্প হবে। এই তাপটা নিয়েই তো এবার কিছু জল বাষ্প হবে, এই তাপে কিছু জল কি হবে, বাষ্প হবে। তাহলে বাষ্প হওয়া জলের ভরটা প্রথমে বার করো, বাষ্প হওয়া জলের ভর কত হয়, দেখো কোশ্চিনে বলা আছে 540 মনে দেওয়া ছিল না জলের বাষ্পটা, দেখি তো কোশ্চিনে দেওয়া যায় যে বাষ্পভবনের নীল তাপটা কত বলা আছে, 540। তাহলে বাষ্প হওয়া জলের ভরটা, বাষ্প হওয়া জলের ভর, কত, m ইজ ইকুয়াল টু কত, 4,320 ক্যালোরি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 540, কত, কারণ বাষ্পভবনের আপেক্ষিক তাপটা বলা আছে 540। তাহলে এটা যখন আমি কাটবো কত পাবো, 8 গ্রাম। কত পাবো, এটা 8 গ্রাম। কত, এম এর মানটা, বাষ্প হওয়া জলের ভরটা কত পাচ্ছি আমি, 8 গ্রাম। বাষ্প হওয়া জলের ভর কত পেয়ে যাচ্ছি, 8 গ্রাম, ঠিক আছে। বেশ, তাহলে বাষ্প হওয়া জলের ভর আমি পেয়ে গেলাম 8 গ্রাম। তাহলে অবশিষ্ট জল কত থাকবে, না অবশিষ্ট জলটা কত থাকবে, অবশিষ্ট জল, এটাই তো বার করতে বলেছে আমাকে। অবশিষ্ট জলটা কত, অবশিষ্ট জল থাকবে আমার 100 গ্রাম জল ছিল, সেখান থেকে কত 8 গ্রাম মাইনাস হয়ে যাবে,
তাহলে কত 92 গ্রাম কত থাকছে আমার এবার অবশিষ্ট জল কত থাকছে 92 গ্রাম থাকছে। এই 8 গ্রামটাকে বার করার জন্যই তাপমাত্রাটাকে নিয়ে আমার এত কাজ করতে হলো। কি করতে হলো, প্রথমে আমাদের কোশ্চেনে যেটা বলা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড 100 ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 100 গ্রাম জলকে কত মোট তাপ দিতে হচ্ছে এত ক্যালোরি। ঠিক আছে, এবার কি করছি, এবার আমরা প্রথম একবার তাপ বার কি করতে না, বরফ গলতে কতটা তাপ লাগবে এটা বার করছি। প্রথমে বার করছি বরফ গলতে কতটা তাপ লাগবে সেটা বার করে ফেললাম এত। ঠিক আছে, তারপর স্টেপে কি করলাম, তারপরে আমরা দেখলাম তাহলে বরফ গলতে এতটা তাপ লাগছে আমার, তাই তো, এতটা তাপ লাগছে। এবার তাহলে অবশিষ্ট তাপ কত, যত তাপ আমাদের দিতে হতো ডিভাইড মাইনাস বরফ গলতে যতটা তাপ লাগলো এতটা তাপ এখন অবশিষ্ট বাকি আছে। এবার এই তাপের মধ্যে এই তাপ থেকে এবার ক্যালকুলেট করতে হবে, এই তাপ থেকে কি ক্যালকুলেট করব, এবার আমরা ক্যালকুলেট করব জলটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফুটাতে আমরা জলটাকে বাষ্পে নিয়ে যাবো, বরফটাকে বাষ্পে নিয়ে যাবো। তাহলে প্রথমে কি করবো, বরফটাকে প্রথমে জলে পরিণত করবো, জলটাকে এবার ফুটাবো। তাহলে জলটাকে ফুটাচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেখানটা আমি কিউ2টা পেয়ে গেলাম এত। তাহলে এবার আবার বাকি তাপ কত হলো, বাকি তাপ হচ্ছে এত ডিগ্রি এত ক্যালোরি মাইনাস এত ক্যালোরি, বাকি তাপ হয়ে গেল এত আমার। ঠিক আছে, এবার কি করব, বাকি তাপ যখন আমি এত পেয়ে গেলাম, এবার আমি বাষ্প হওয়া জলের ভরটা বার করবো। বাষ্প হওয়া জলের ভর কি করে বার করতে হয়, বাষ্প হওয়া জলের ভর বার করতে হয় জলের বাষ্পভবনের নীল তাপ মোট তাপ ডিভাইডেড বাই জলের বাষ্পভবনের নীল তাপ। তাহলে অবশিষ্ট তাপ হচ্ছে এটা, যেটা মোট তাপ সেটা 4320 ডিভাইডেড বাই কি জলের বাষ্পভবনের নীল তাপ কত 540, ক্যালকুলেট করলাম কত বাড়লো 8 গ্রাম। এই 8 গ্রামটাকে বার করার জন্য তখন আমরা অবশিষ্ট জলটা বার করে দেবো 100 মাইনাস 8 করে 92। অঙ্কটা একটু লেন্থি, তাহলে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর হচ্ছে 92 গ্রাম আর 100 ডিগ্রি অবশিষ্ট তাপমাত্রা কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 92 গ্রাম যেখানে থাকবে সেটাই হচ্ছে সঠিক অপশন। চলো কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার এবার করবো আমরা নেক্সট কোশ্চেন খানা। কোশ্চেন নাম্বার কত করলাম 7। বেশ, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কি, দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পূর্ণ এক ব্যক্তির স্পষ্ট ন্যূনতম দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার চশমা ব্যবহার করছে, ন্যূনতম দূরত্ব হচ্ছে কত 12 সেন্টিমিটার। ঠিক আছে, 12 সেন্টিমিটার। এই চশমার ক্ষমতা কত, এই অঙ্কটা আমাকে হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা তোমরা কমেন্টে উত্তর জানাবে, এর আগের ক্লাসে আমি এটা অঙ্ক করে দিয়েছি, একদম সেম অঙ্ক করে দিয়েছি। ঠিক আছে, তোমরা এটা অঙ্ক আমাকে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কত হবে। 7 8 9 নাম্বার কোশ্চেন কই, হ্যাঁ এই যে 9 নাম্বার কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন কি বলছে, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় 10 কেজি ভরের স্থিতিশীল বস্তুর দ্বারা অর্জিত শক্তি কত হবে, ঠিক আছে, দেখো কি বলেছে, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় 10 কেজি ভরের স্থিতিশীল বস্তুর অর্জিত শক্তি, ভূমি থেকে কত 20 মিটার উচ্চতায়, ভালো করে বুঝবে, ভূমি থেকে 20 মিটার উচ্চতায়। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টা কি বলছে, ভূমি থেকে 20 মিটার উচ্চতায়, এই উচ্চতাটাতে এই বস্তুটা কি বার করতে বলেছে, শক্তি বার করতে বলেছে। তাহলে এখানে কি কি শক্তি থাকে, এখানে থাকতে একটা বস্তু কি কি শক্তি থাকবে, কাইনেটিক এনার্জি থাকতে পারে, আর একটা কি আরেকটা থাকতে পারে পোটেনশিয়াল এনার্জি। এখানে এই উচ্চতাতে ম্যাক্সিমাম উচ্চতাতে মানে 20 উচ্চতায় ম্যাক্সিমাম যেখানে উচ্চতা সেখানে কি কাইনেটিক এনার্জি সেখানে জিরো হয়ে যায়, সেখানে কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যায়। কেন, কারণ তুমি একটা অবজেক্টকে উপর দিকে ছুড়ে দাও, ছুড়ে দিয়ে দেখবে যেখানে অবজেক্টটা ম্যাক্সিমাম হাইট তারপরে অবজেক্টটা নিচে পড়তে শুরু করে, সেই পজিশনটাতে গিয়ে অবজেক্টটা একটু হলো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য হলো সেখানে থেমে থাকে, ফলত এখানে কাইনেটিক এনার্জিটা শূন্য। ঠিক আছে, বস্তু কি আছে স্থির আছে, তাই কাইনেটিক এনার্জিটা এখানে কি হবে, কাইনেটিক এনার্জি এখানে শূন্য। তাহলে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি থাকবে, এটাই ওর এখন বর্তমান শক্তি। যদি আমাকে বার করতে বলেছিল শক্তি কি হবে, অর্জিত শক্তি মানে বার করতে হবে আমি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি কি হয়, কাইনেটিক এনার্জি হয় হাফ অফ এম অফ ভি স্কয়ার, তাহলে এখানে কাইনেটিক এনার্জি কত হয়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জি এখানে হয়ে যাচ্ছে শূন্য। তাহলে এই পার্ট কাইনেটিক এনার্জির পার্ট থাকবে না, শুধুমাত্র কি থাকবে পোটেনশিয়াল এনার্জির পার্ট। তাহলে পোটেনশিয়াল এনার্জি, তাহলে শক্তিটা কি থাকবে, পোটেনশিয়াল এনার্জির পার্ট থাকবে শুধু। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হয়, পোটেনশিয়াল এনার্জি হয় এমজিএইচ, এমজিএইচ। তাহলে এটা ক্যালকুলেট করে দিই, এম এর মানটা কত 10, জি এর মানটা কত, 10 এমজি ইনটু এইচ এর মানটা কত বলেছি, এইচ এর মানটা বলছি 20, তাহলে কত হচ্ছে 2000 জুল। 2000 জুল মানে কত হচ্ছে 2 কিলো জুল, 2000 জুল মানে 2 কিলো জুল, 2000 জুল মানে কত 2 কিলো জুল। চলো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10 কি বলেছে, একটি আদর্শ একক পরমাণু গ্যাসকে স্থির চাপে তাপ প্রয়োগ করে তার তাপমাত্রা 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, গ্যাসটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, এক পরমাণু বলেছে, এক পরমাণু মানে মনো অ্যাটমিক গ্যাস,
এক পরমাণু মানে কি বলেছে? মনো অ্যাটমিক গ্যাস। তাহলে কি করে করব? কোশ্চেন নাম্বার 10 মনো অ্যাটমিক গ্যাস। তাহলে মনো অ্যাটমিক গ্যাসের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল্টা ইউটা কত হয় ফর মনো অ্যাটমিক গ্যাস? ইন্টারনাল এনার্জি চেঞ্জ ডেল্টা ইউ সমান ডেল্টা ইউ হচ্ছে 3/2 n r ডেল্টা টি। 3/2 n r ডেল্টা টি। মনো অ্যাটমিক গ্যাসের জন্য অণুর সংখ্যা কত? 1, n এর মানটা তাহলে কত হচ্ছে? 1। ঠিক আছে, ডেল্টা টিটা কত বলেছে? ডেল্টা টিটা বলেছে 100 কেলভিন। 100 কেলভিনে নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানটা এবার বসিয়ে দাও। আর এর মান তো আমরা জানি, আর এর মান কত জানি আমি? 8.32। মানের মানটা জাস্ট বসিয়ে দাও। তাহলে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 3/2 ইন্টু এন, এন এর মানটা কত? 1 ইন্টু আর, আর এর মানটা কত হচ্ছে? 8.32 ইন্টু টি, টি এর মানটা কত হচ্ছে? 100, টি এর মানটা 100। তাহলে ডেল্টা কত পেয়ে যাচ্ছি আমি? ডেল্টা ইউটা আমি পেয়ে যাচ্ছি, এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পেয়ে যাবে তুমি 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল। 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। ডি নাম্বার অপশনটা হবে সঠিক উত্তর। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? কোশ্চেন নাম্বার 11টা 11 মানে নিচে আর একখানা কোশ্চেন হবে না কি? হ্যাঁ, 11 কি বলেছে? মুক্তভাবে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের অনুপাত কি? এটা গ্যালিলিও সূত্র, ডিরেক্ট গ্যালিলিও সূত্র বসাবে। ঠিক আছে, গ্যালিলিও সূত্র কি বলে অঙ্কটা করে দিচ্ছি, তারপর শর্টকাটে বলে দিচ্ছি তোমাদের আমি। তাহলে মুক্তভাবে পতনশীল কত? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ডের, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় সেকেন্ডের কি হবে সেটা বার করতে বলেছে। তাহলে মুক্তভাবে পতনে nতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা কি হয় সেটা বার করে নিতে হবে আমাদের প্রথমে। কোশ্চেন নাম্বার 11 মুক্ত মুক্তভাবে পতনের মুক্ত পতনের nতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মুক্ত পতনের nতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত হবে? s of n ইজ ইকুয়াল টু কি হয়? s of n ইজ ইকুয়াল টু g/2 2n - 1, g/2 2n - 1। তাহলে এবার n তম সেকেন্ডের এটা বার করতে বলেছে। এবার n তম সেকেন্ডে n এর মানটা যখন আমি 1 বসাবো, আর এখানে কোশ্চেনে কি কত বলেছে? প্রথম সেকেন্ড মানে n ইজ ইকুয়াল টু 1, n ইজ ইকুয়াল টু 2 আর n ইজ ইকুয়াল টু 3। এই তিনখানা জিনিসের অনুপাতটা আমাকে বার করতে বলেছে। তাহলে n এর মানটা তাহলে ফর ফর প্রথম সেকেন্ড, ফর ফার্স্ট সেকেন্ড কত? n ইজ ইকুয়াল টু 1 বসাও। তাহলে s1 সমান সমান কত পাচ্ছি আমি? s1 সমান সমান পাচ্ছি আমি g/2। ঠিক আছে, 2 - 1 তাহলে কত? 2 - 1 মানে কত? 2 - 1 মানে 1 মানে কত পাচ্ছি? g/2। তাহলে পেয়ে যাচ্ছি আমি g/2, এটা কত? প্রথম সেকেন্ড পেয়ে যাচ্ছি। তাহলে n ইজ ইকুয়াল টু, নাও n ইকুয়াল টু 2 ফর সেকেন্ড, n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 2 তে কত পাচ্ছি আমি? s of 2 সমান সমান কত? g/2 ইন্টু n এর মানটা কত? n এর মানটা বসাবো 2 ইন্টু 2 মাইনাস 1, 2 ইন্টু 2 মানে কত? 2 ইন্টু 2 মানে 4, 4 মাইনাস 1 মানে 3, তাই না? তাহলে 4 মাইনাস 1 মানে কত হচ্ছে? এই দুই কেটে দাও, তাহলে তাও তো করতে পারি আমি। থামো অ্যাকশন। তাহলে g/2 তাহলে কত পাচ্ছি আমি? তাহলে এটা পাচ্ছি আমি 3, তাহলে কত পাচ্ছি? 3g/2, 3g/2 এটা কত পাচ্ছি? n ইকুয়াল টু 2 এর জন্য। নাও ফর n ইজ ইকুয়াল টু 3 তৃতীয় সেকেন্ডের জন্য বার করছি। তাহলে s of 3 সমান সমান কি লিখতে পারি? g/2 2 ইন্টু 3 মাইনাস 1, 3 দুগুণা 6 মাইনাস 1 কত হচ্ছে? 5 মানে 5g/2 s ইকুয়াল টু 3 এর জন্য। এবার কি করব? এবার জাস্ট অনুপাতগুলো বার করে নেব। অনুপাতগুলো বার করা মানে কত? অনুপাতগুলো জাস্ট বার করে নেব। অনুপাতগুলো বার করা মানে s1 is to s2 is to s3, s1 কত? g/2 is to কত? 3g/2 is to কত? 5g/2। তাহলে কত বসাবো এখানে? জি গুলোকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত পাচ্ছি? জি গুলোকে কমন নিলে 1/2 is to 1/2 is to কত? না, g/2 টাকে কমন নিন, g/2 গুলোকে কমন নিন, সব g/2 গুলোকে কমন নিন। g/2 গুলোকে কমন নিলে কত পাচ্ছি? 1:3:5, 1:3:5। তাহলে রেশিওটা কত হবে? 1:3:5। সঠিক উত্তর দেখো 1:3:5। আর এটা সবথেকে শর্টকাট হচ্ছে গ্যালিলিওর ফর্মুলাটাই এটা। সবসময় কি হবে? সবসময় ইভেন নাম্বারে যাবে। ঠিক আছে, ইভেন নাম্বার এটা
মানে বিজোড় সংখ্যায়। মোট কথা হচ্ছে সবসময় কি হবে, অনুপাতগুলো বিজোড় সংখ্যা হবে, 1:3:5:7:9 এরকম যাবে, ঠিক আছে, বিজোড় সংখ্যার অনুপাতে যাবে। এটা বসিয়ে দিবে তাহলে তো হয়ে গেল 10। কোশ্চেন নাম্বার 11 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? কোশ্চেন নাম্বার 12 বলেছে চলো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, ইউরেনিয়াম 200, ইউরেনিয়াম কত, ইউরেনিয়াম 235 বিচ্ছিন্নকরণ ব্যবহার করে একটি চুল্লিতে রিঅ্যাক্টর প্রাপ্ত শক্তি হলো এত কিলোওয়াট। প্রতি ঘন্টায় ইউরেনিয়াম 235 এর ভরের ক্ষয় হবে। প্রতি ঘন্টায় ইউরেনিয়ামের কত বার করতে বলেছে, ভরের ক্ষয়টা বার করতে বলেছে, ঠিক আছে। প্রতি ঘন্টাতে ইউরেনিয়ামে কি বার করতে বলেছে, ভরের ক্ষয়। তাহলে প্রতি ঘন্টায় ইউরেনিয়ামে ভরের ক্ষয়টা কি করে বার করব, দেখো কি দেওয়া আছে কোশ্চেনে, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 13 না 12, কোশ্চেন নাম্বার 12 কি দেওয়া আছে এখানে, পাওয়ারটা বলা আছে, পাওয়ারটা বলা আছে, পাওয়ার পি সমান সমান কত হচ্ছে, পি সমান সমান হচ্ছে 10,000 কিলোওয়াট। 10,000 কিলোওয়াট মানে 10⁶ ওয়াট। পাওয়ারটা এখানে বলা আছে, বসিয়ে দিলাম। 1 ঘন্টা বলা আছে, টাইমটা কত, টাইমটা বলেছে 1 আওয়ার। 1 আওয়ার মানে কত, 1 আওয়ার মানে হচ্ছে 3600, 1 আওয়ার মানে কত হচ্ছে, 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড, 3600 3600 সেকেন্ড, 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে ই ইজ ইকুয়াল টু, এবার আমরা কি বার করবো, আমরা সুতরাং মোট শক্তিটা বার করে নেব, প্রথমে শক্তি বার করবো, শক্তি, মোট শক্তি। পাওয়ারের সঙ্গে শক্তির সম্পর্ক কি হয়, ই ইজ ইকুয়াল টু পি ইন্টু টি, পি ইন্টু টি। তাহলে এনার্জিটা কত হচ্ছে, ই সমান সমান কত হচ্ছে, আমাদের ভরের ক্ষয় বার করতে বলেছে, মানে ভরটা বার করতে বলেছে, ঠিক আছে, ভরটা কত হবে সেটা বার করতে বলেছে। তো ভরটা বার করার জন্য আমরা আইনস্টাইনের ইকুয়েশন ইউজ করবো, তো যে কি হয়, ই ইজ ইকুয়াল টু এম এম সি স্কোয়ার, এই ইকুয়েশনটা ইউজ করবো। সি হচ্ছে কি, সি হচ্ছে আলোর বেগ, তার স্কোয়ার করবো। তাহলে এই যে এম সমান সমান কি হবে তাহলে বলো, এম সমান সমান হয়ে যাবে আমার কত, এম সমান হয়ে যাবে সি স্কোয়ার বাই ই। তাহলে এই যে ইটাকে বার করার জন্য এত কিছু কাজ করতে হবে। তাহলে এনার্জি, এই মোট শক্তি, এনার্জিটা কত হচ্ছে, পাওয়ারটা কত, পাওয়ারটা বলেছে 10⁶ ইন্টু 3600, 10⁶ ইন্টু কত হচ্ছে 3600, তাই না? তাহলে কত, 10⁶ ইন্টু 3600 মানে কত, 3.6 ইন্টু 10⁹ জুল, 3.6 ইন্টু 10⁹ জুল, এটা কি ইটা পাই গেলাম। এবার আমি জাস্ট সমীকরণের মানটা বসাবো। আইনস্টাইনের ইকুয়েশন অনুযায়ী কি জানি আমি, আইনস্টাইনের ইকুয়েশন আমি কি জানি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে এম ইজ ইকুয়াল টু কত হবে, ই বাই সি স্কোয়ার। তাহলে ই বাই সি স্কোয়ার, মানে এম ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এম ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই ই। তাহলে সি স্কোয়ার মানে কত বলো, আর কি সব ভুলভাল করছি, মাথাটা গেছে মনে হয়, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি বার করবো, আমরা এখানে বার করবো তোমার এমটা বার করবো, এম। তাহলে এম ইজ ইকুয়াল টু কি, এম ইজ ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার, তাই না? তাহলে ইটা কত, ইটা কত, এম ইজ ইকুয়াল টু, এখানেও ভুল লিখেছি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ই বাই সি স্কোয়ার। বেশ, তাহলে এম ইজ ইকুয়াল টু ই বাই সি স্কোয়ার। তাহলে ই এর মানটা কত বার করলাম আমরা এখনই, এখনই আমরা ই এর মানটা বার করে ফেলেছি, 3.6 ইন্টু 10⁹ ঠিক আছে, বাই সি স্কোয়ার মানে কত, 3 ইন্টু 10⁸ তার হোল স্কোয়ার, সি স্কোয়ার। এটা সমান সমান কত হচ্ছে তাহলে, 4 ইন্টু 10⁻⁸ কেজি, 4 ইন্টু 10⁻⁸ কেজি, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 10⁻⁸ কেজি, কেজিটাকে প্রথমে গ্রামে নিয়ে চলে, ঠিক আছে। তাহলে কত, 4 ইন্টু 10⁻⁸ কেজি, এটাকে যদি গ্রামে নিয়ে চলে তাহলে কি করব, তাহলে কত হবে, 4 ইন্টু 10⁻⁵ -3 দিয়ে কি করে দেবো, +3 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে 4 ইন্টু 10⁻⁵, 4 ইন্টু 10⁻⁵ গ্রাম, তাই না? তাহলে -5 মানে কত, -5 মানে মাইক্রো, সমান সমান 40 মাইক্রোগ্রাম। ওজনটা কত, ওজনটা হবে 40 মাইক্রোগ্রাম। জাস্ট ইউনিটের কনভার্সন করছি, 40 মাইক্রোগ্রাম। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ইউজ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কেন ইউজ করা হয়, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ইউজ করা হয় সি আ ম্যাগনিফাইড ইমেজ অফ দ্য অবজেক্ট, অবজেক্টের ইমেজটাকে বড় করার জন্য, ম্যাগনিফাই করার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল ব্যবহার করা হয়, টেলিস্কোপ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, একটি এক্স রশ্মি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 0.2 nm, তাহলে এর গতিবেগ তাহলে এটির গতিবেগ ভরবেগ হলো, গতিবেগের ভরবেগ, আচ্ছা গতিবেগের ভরবেগটা বার করতে বলেছে। তাহলে ফোটনের ভরবেগটা মেন কথা বার করতে বলেছে। তাহলে ফোটনের ভরবেগটা কি করে বার করবো, দেখো ফোটনের ভরবেগ, কোশ্চেন নাম্বার 14, ফোটনের ভরবেগ, ঠিক আছে, ফোটনের ভরবেগ পি সমান ডি বর্গলে হাইপোথিসিস এইচ বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে এইচ এর মানটা, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত, এইচ এর মান কত হয় 6.26 ইন্টু 10⁻⁻ কত 34 জুল সেকেন্ড, ঠিক আছে, এইচ এর মানটা। আর ল্যামডার মানটা বলা আছে এখানে, ল্যামডার মানটা কত বলা আছে, ল্যামডার মানটা বলা আছে
2nm 2nm বলা আছে মনে নাকি ল্যামডার মানটা কত বলা আছে দেখি ল্যামডার মানটা বলা আছে 0.2 nm 0.2 nm ল্যামডার মানটা হচ্ছে 0.2 nm এটা হচ্ছে ল্যামডা তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল লিখতে পারি 2 × 10⁻⁻10 m ঠিক আছে এই মানটা এখানে বসাবো জাস্ট তাহলে p সমান সমান h এর মানটা কত 6.626 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 10⁻10 2 × 10⁻10 তাহলে এখানে মানটা বসিয়ে দাও তাহলে p এর মানটা বসিয়ে দিলে পেয়ে যাবে তুমি কত p ইজ ইকুয়াল টু এইটা ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে দেখি একটু এটা মান ক্যালকুলেট করলে পাবে কত এটা দিয়ে এটাকে কাটো তা 3.3 পেয়ে যাচ্ছে তাই না তাহলে পাচ্ছে 3.3 × 10⁻10 থেকে 10 -34 মানে -24 3.3 × 10⁻24 দেখো অপশনে আছে 3.3 × 10⁻24 সঠিক উত্তর হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 15 কোশ্চেন নাম্বার 15টা কি বলেছে নিম্নলিখিত পরমাণুর মধ্যে কোনটি সর্বোচ্চ বন্ধন শক্তি প্রতি বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন আচ্ছা আচ্ছা কোনটি বলছি কোনটার বাইন্ডিং এনার্জি ম্যাক্সিমাম নিচে যেগুলো এতগুলো যে আছে এতগুলোর মধ্যে কোনটার বাইন্ডিং এনার্জি ম্যাক্সিমাম তোমরা যদি একটা গুগলে জাস্ট বাইন্ডিং এনার্জি গ্রাফ জাস্ট গুগলে বাইন্ডিং এনার্জি গ্রাফ যদি সার্চ করো তাহলে দেখতে পাবে এই যে এটা আছে এফ এই যে এফ মানে কি এই যে এফ এর যে বাইন্ডিং এনার্জি এফ অফ মানে এপি ঠিক আছে এপির যে বাইন্ডিং এনার্জিটা আছে আয়রনের যে বাইন্ডিং এনার্জিটা আছে 56 এটা সব থেকে ম্যাক্সিমাম হয় জাস্ট একবার সার্চ করে দেখলে তখনই বুঝতে পারবে ঠিক আছে বাইন্ডিং এনার্জি এর ম্যাক্সিমাম হয় এবার কত কোশ্চেন নাম্বার 16 কি বলেছে একটি আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 120 ও 240 120 ও 240 ঠিক আছে প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ যদি 4 অ্যাম্পিয়ার হয় তাহলে গৌণ কুণ্ডলীতে প্রবাহের মান কত ঠিক আছে মানে গৌণ কুণ্ডলী আইও বেসে কারেন্টটা বার করতে বলেছে ঠিক আছে কারেন্টটা কত হবে সেটা বার করতে বলেছে আইও বেসটা বার করতে বলেছে আইও বেসটা বার করতে বলেছে কি বার করতে বলেছে আমাকে আই অফ এস তাহলে কোশ্চেন নাম্বার 16 দেখো প্রাইমারি ট্রান্সটা দেওয়া আছে প্রাইমারি ট্রান্সটা দেওয়া আছে প্রাইমারি ট্রান্সটা কত দেওয়া আছে এন অফ পি এটা দেওয়া আছে 140 ঠিক আছে সেকেন্ডারি ট্রান্সটা দেওয়া আছে সেকেন্ডারিটা দেওয়া আছে কত এন অফ এস এটা কত দেওয়া আছে 280 এটা দেওয়া আছে ঠিক আছে 280 ঠিক আছে নেক্সট তাহলে আমার প্রাইমারি কারেন্টটা দেওয়া আছে প্রাইমারির আবার কি দেওয়া আছে প্রাইমারির কারেন্ট আই অফ পি প্রাইমারি কারেন্টটা কত দেওয়া আছে 4 এম্পিয়ার তাহলে আমার সেকেন্ডারি কারেন্টটা বার করতে বলেছে আই অফ এসটা কত সেটা বার করতে বলেছে তাহলে কিসে বলেছে আদর্শ ট্রান্সফরমারের সূত্র কি হয় ফর আইডিয়াল ট্রান্সফরমারের সূত্র হয় আই অফ এস কারেন্ট অফ সেকেন্ডারি transformer current of primary transformer is equal to number of turns of primary transformer number of turns of secondary transformer ঠিক আছে I of S divided by I of P is equal to N of P divided by N of S এটা হচ্ছে কি এটা হচ্ছে সূত্র তাহলে I of S রাখবো I of P এর মান কত বলেছে 4 N of P এর মানটা কত বলেছে N of P এর মানটা বলেছে 140 এটা বলেছে কত 280 তাই না 280 তাহলে এটা যখন তুমি ক্যালকুলেট করবে 140 280 মানে কত হচ্ছে 2 2 কাটছে 14 2 28 এটা হচ্ছে 1/2 I of S by 4 is equal to 1/2 তাহলে I of S equal to কত হচ্ছে দেখো I of S equal to তাহলে I of S এটা is equal to কত হচ্ছে 1/2 into 4 তাই না 1/2 into 4 2 2 4 তাহলে I of S সমান সমান কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার I of S টা কত বার হচ্ছে 2 অ্যাম্পিয়ার সঠিক উত্তর দেখো I of S টা কত I of S টা বার হচ্ছে 2 অ্যাম্পিয়ার চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17 কি বলেছে প্রেসারে কি বলছে ডিউরিং আইসোথার্মাল এক্সপেনশন আচ্ছা আইসোথার্মাল এক্সপেনশনে দ্য ইন্টারনাল এনার্জি অফ গ্যাসের কি হয় আইসোথার্মাল এক্সপেনশনে ইন্টারনাল এনার্জি অফ গ্যাসের কি হয় দেখো আইসোথার্মাল এক্সপ্রেশনে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না তাই ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0 আইসোথার্মাল কথাটার মানে বুঝো আইসোথার্মাল মানে যেখানে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না ডেল্টা টিটা 0 হয়ে যায় যদি ডেল্টা টি আমার 0 হয়ে যায় তাহলে ডেল্টা ইউ ইন্টারনাল এনার্জি চেঞ্জ সেটাও 0 হবে তাহলে সেটাও যদি 0 হবে তাহলে সবগুলো কি থাকবে রিমেন্স কনস্ট্যান্ট থাকবে ইন্টারনাল এনার্জি কি হবে রিমেন্স কনস্ট্যান্ট থাকবে কোশ্চেন নাম্বার 18
দেখো কোশ্চেন নাম্বার 18টা কি বলেছে, কই কোশ্চেন নাম্বার 18 কই, কোশ্চেন নাম্বার 18 বলছে দ্য ডেসিমেল নাম্বার 23 ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য বাইনারি নাম্বার। আচ্ছা ডেসিমেলকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে, তাহলে ডেসিমেলকে বাইনারি, ডেসিমেল মানে কত 2, তাই না? তাহলে সেটাকে বাইনারিতে কনভার্ট করব, মানে 23 কে 2 দিয়ে ভাগ করব, খালি 23 কে 2 দিয়ে ভাগ করতে করতে যাব। ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়মটা কি? ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই যে 23, এটাকে কি করব 2 দিয়ে প্রথমে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 11 দুগুণে 22, তাই না? 2 দিয়ে ভাগ করলে 11, 11 দুগুণে 22, 23, তাই তো? হাতে কত থাকছে, এখানে হাতে থাকছে 1। আবার এটাকে কত করব 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 দুগুণে 10, 5, তাই তো? 5 দুগুণে 10, 11, হাতে কত থাকছে 1। আবার এটাকে কত করব 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করতে করতে যাব, রিমেইনিং গুলো যতগুলো রিমেইনিং জিরো না যতক্ষণ অবধি আসবে ভাগ করতে করতে যাব। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 দুগুণে 4, তাই তো? তাহলে 2 দুগুণে 4, 5, হাতে কত থাকছে, হাতে থাকছে তোমার 1, আবার হাতে থাকছে কত 1। আবার 2 দিয়ে ভাগ করব। আবার কত করব, আবার এখানে 2 দিয়ে ভাগ করব। 2 1 কে 2, 1, তাই তো? 2 1 কে 2, 1, ঠিক আছে? হাতে থাকছে কত, হাতে থাকছে 0। আবার এখানে কত করব, এখানে 2 দিয়ে ভাগ করব। 2 1 কে 2, এটা 0, হাতে কত থাকছে, হাতে থাকছে 1। তাহলে এই যে বাইনারি সংখ্যাটা কি হবে, বাইনারি সংখ্যাটা উপর থেকে নিচে অবধি যাবে, মানে কত, মানে 1 0 1 1 1 1 0 1 1 1। এটা কত, এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি মানে যার পাওয়ার কত হচ্ছে, যার পাওয়ার হচ্ছে 10। তো বসাও এখানে বাইনারি, বাইনারি কত হচ্ছে 1 0 1 1 1 1 0, না কত, কত আসলো আমার 1 0 1 1 1 0 1 1, দেখো তো 1 0 1 0 1 1, অপশন নাম্বার ডি। চলো কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19টা কি বলেছে, কোশ্চেন নাম্বার 19 কি বলেছে? কোশ্চেন নাম্বার 19 বলছে when the room temperature becomes equal to the draw point the humidity relative humidity of the room is। আচ্ছা যখন আমার রুম টেম্পারেচার কত বলেছে, একদম ড্র পয়েন্টের কাছে পড়ে গেছে, ঠিক আছে? যখন আমাদের ডিউ পয়েন্টের কাছে, ডিউ পয়েন্ট না, ড্র পয়েন্ট না, ডিউ পয়েন্ট, যখন আমার ডিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছে কি রুম টেম্পারেচারটা, রুম টেম্পারেচার যখন ডিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছে, তার মানে কি, তার মানে হিউমিডিটিটা হবে 100%। হিউমিডিটি কত, হিউমিডিটি 100%। যখন কোথায় পৌঁছে গেছে, ইকুয়াল টু, একদম ইকুয়াল টু ডিউ পয়েন্টের সঙ্গে হয়ে গেছে, তখন কি হবে, তখন হবে হিউমিডিটি কত 100%, ঠিক আছে? তাহলে হাউ মেনি ইফেক্টিভ রিজন, আচ্ছা কোশ্চেন নাম্বার 20 কি বলছে, হাউ মেনি ইফেক্টিভ রিজনস আর ফাউন্ড দ্য সিই মুড ট্রানজিস্টার। সিই মুড ট্রানজিস্টারে কতগুলো ইফেক্টিভ রিজন পাওয়া যায় বলো? সিই মুড ট্রানজিস্টার ইফেক্টিভ রিজন পাওয়া যায় 3খানা, কি কি? একখানা পায় কাট অফ রিজন, অ্যাক্টিভ রিজন আর স্যাচুরেটেড রিজন। কাট অফ রিজন, অ্যাক্টিভ রিজন আর স্যাচুরেটেড রিজন, 3খানা রিজন পাওয়া যায়, কাট অফ, অ্যাক্টিভ আর স্যাচুরেটেড, ঠিক আছে? বেশ, আজকের ক্লাস এইটুকুই। এই 20খানা কোশ্চেন আমরা অলরেডি করে ফেললাম। তাহলে এবার এবার আমরা নেক্সট দেখবো 2024 সালের কোশ্চেন খানা আমরা দেখবো, ঠিক আছে? 2024 সালের কোশ্চেন তোমরা আবার কালকে পেয়ে যাবে। 2024 সালের কোশ্চেন দেখবো, দেন আমরা 2025 সাল দেখে এই সিরিজটাকে শেষ করব।